day, the other managers sat down with her and explained that they would take a little bit of money from each account because they felt their wages weren't high enough, but their boss wouldn't raise their pay. Caroline went to her boss about the breach of ethics, but he secretly knew about it and participated. Seeing that she needed to report this externally, she got legal counsel to help her report this through the proper channels. Through her lawyer, Caroline also learned that she had legal protection as a whistleblower. Police officers blowing a whistle to alert the public about a crime, or a referee using a whistle to call a foul during a game. Nowadays, the term whistleblower is used to describe someone who exposes dangerous or illegal activity in a public or private organisation. Blowing the whistle is more formally known as making a disclosure in the public interest. It's an incredibly valuable activity because it informs those who need to know about health and safety risks, potential environmental problems, fraud, corruption, deficiencies in the care of vulnerable people, and cover-ups. Often it's only through whistleblowing that information comes to light and can be addressed before any damage is done. So it's essential that you have trust in the system so you can act with confidence, knowing that you'll be taken seriously, protected and supported by your organisation should you ever need to blow the whistle. And that's what this course is all about. We're going to look back in history to see why whistleblowing is so important. We'll remove any barriers you might have about raising a concern, ensuring you understand when you are and are not protected by whistleblowing law. And we'll explain who you should tell and what to expect should you need to blow the whistle at one. আমরা laws নিয়ে পড়ব, whistle blowing এর গাইডলাইন নিয়ে পড়ব। whistle blowing টা কি সেটা কি বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা আরেকটু ক্লিয়ার হব ইনশাআল্লাহ। স্লাইডে চলে যাই। হোম বাটন সো লাস্ট ডেতে আমরা এগুলো কভার করে ফেলেছি অলরেডি। আচ্ছা, লাস্ট ডেতে আমরা বেসিক্যালি হচ্ছে এথিক্স কি এন্ড এথিক্স প্রফেশনাল এথিক্স কি এন্ড প্রফেশনাল এথিক্স এর তিনটা আপনার সেক্টর দেখেছিলাম। সেই তিনটা সেক্টর হচ্ছে আপনার আইডিয়াল বেসড, প্রিন্সিপাল বেসড এন্ড কনসিকোয়েন্স বেসড। সো আমরা যখন কোনো ডিসিশন নিতে যাই প্রফেশনালি, তখন আমাদের এই তিনটা সেক্টরের উপর ফোকাস করে ডিসিশন নিতে হয়, ঠিক আছে? এথিক্যালি যদি আমরা ডিসিশনটা নিতে চাই। আচ্ছা, আইডিয়াল বেসড এথিক্সটা বেসিক্যালি আসে হচ্ছে আপনার ক্যারেক্টারের থেকে। দ্যাট মিন্স আপনার আইডিয়ালিজমটা অ্যাকচুয়ালি কি, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য যেটাকে বলছি, হ্যাঁ? প্রিন্সিপাল বেসড এথিক্সটা বেসিক্যালি আসে হচ্ছে রুলস, কোডস এন্ড স্ট্যান্ডার্ড থেকে, যেটা আপনার অর্গানাইজেশনের থ্রু আসতে পারে, রাইট? যেটা আপনার ফ্যামিলির থ্রু আসতে পারে, যেটা আপনার গভর্নমেন্টের থ্রু আসতে পারে। বুঝতে পারছি? কোড অফ কন্ডাক্ট গুলোকে বোঝানো হচ্ছে। আর কনসিকোয়েন্স বেসড এথিক্স অ্যাকচুয়ালি ফোকাস করে শুধুমাত্র আউটকামের উপরে, যে আপনি যে ডিসিশনটা নিচ্ছেন সেটার কনসিকোয়েন্স, সেটার ফাইনাল আউটকামটা কি পাবেন, সেটার উপরে বেস করে আপনি ডিসিশনটা নেবেন। সো এই তিন ধরনের প্রফেশনাল এথিক্স আমরা দেখেছিলাম। তো আপনার হচ্ছে এটাকে আপনি আইডিয়াল বেসটাকে ধরতে পারেন যে আপনার মানে আইডিয়াল বেসড এথিক্সটা অ্যাকচুয়ালি কিসের, মানে কিভাবে আসে, আপনার চারিত্রিক যে গুণাবলীগুলো এগুলো কিভাবে আসে? জেনেটিক্যালি সোসাইটি থেকে আসে, সারাউন্ডিং থেকে আসে, ফ্যামিলি থেকে আসে, ফ্যামিলি টিচিং এডুকেশন আপনার টিচার্স থেকে আসে, রাইট? জি না, বেশিরভাগ আর
আপনার প্রিন্সিপাল বেসড গুলো হচ্ছে যেগুলো আপনার পলিসি মানে রিটেন কোড, এই ক্যারেক্টারের সাথে আপনার রিটেন যে কোড গুলো আছে, কোড অফ কন্ডাক্ট গুলো আছে, সেগুলোকে আপনার কি করতে হবে, ইন্টারকানেক্ট করতে হবে। এন্ড সেটার সাথে আপনার ফাইনাল আউটকামটাকেও আপনার কানেক্টেড রেখে ডিসিশনটা নিতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, আর হচ্ছে আমরা এথিক্স ম্যানেজমেন্ট করেছিলাম যে তিন ধরনের ম্যানেজার আছে, তাই না, যারা কিনা তিন ধরনের ম্যানেজমেন্ট পলিসি ফলো করে ডিসিশন গুলোকে মেক করে। তিনটা টাইপ কি ছিল? ইমোরাল ম্যানেজমেন্ট, মোরাল ম্যানেজমেন্ট আর হচ্ছে অ্যামোরাল। ইমোরাল ম্যানেজমেন্ট কারা? ইমোরাল ম্যানেজমেন্ট হচ্ছে অ্যাক্টিভ opposition to what is ethical. That means they know what is right but still they will choose the wrong. Okay? আচ্ছা, কিছু প্রত্যেকটা আপনার কেসেসে মানে প্রত্যেকটা আপনার হচ্ছে সেক্টরের মধ্যে আপনার একটা করে সিনারিও দেয়া আছে এবং সেটার সলিউশন দেয়া আছে। সো এটা আপনারা আমার মনে হয় একটু দেখলেই পারবেন। আর মোরাল ম্যানেজমেন্ট ছিল হচ্ছে যে কিনা এথিক্যাল বিহেভিয়ার গুলোকে অ্যাকসেপ্ট করে এবং ইমপ্লিমেন্ট করে। আর অ্যামোরাল হচ্ছে আপনার যে কিনা অ্যাকচুয়ালি মোরাল এন্ড ইমোরালের মাঝামাঝি থাকে। হ্যাঁ, মানে সে 100% ইমোরালও না আবার 100% মোরালও না। অ্যামোরালের মধ্যে আবার দুই রকমের ম্যানেজমেন্ট আছে, একটা হচ্ছে ইন্টেনশনাল, একটা আনইনটেনশনাল। অ্যামোরাল ব্যাপারটা অ্যাকচুয়ালি রং, হ্যাঁ অ্যাকচুয়ালি রং, বাট এই রং ডুইংটার মধ্যে দুইটা ব্যাপার আছে, একটা ইন্টেনশনাল একটা আনইনটেনশনাল। ইন্টেনশনাল হচ্ছে ডাজ নট কেয়ার অ্যাবাউট এথিক্যাল ফ্যাক্টরস, মানে এথিক্যাল ফ্যাক্টরস গুলো সম্পর্কে সে অ্যাকচুয়ালি কোনো ধরনের তার চিন্তা ভাবনাই নাই, একদম সে কেয়ারই করবে না। ঠিক আছে, সে তার পার্সোনাল লাইফে হয়তোবা তার এথিক্যাল প্র্যাকটিস থাকতে পারে, বাট প্রফেশনাল লাইফে গিয়ে তার এথিক্যাল প্র্যাকটিস থাকবে না। সে এটা মনে করবে যে এই ওয়ার্ল্ড অফ কম্পিটিশনে আমার এথিক্যাল প্র্যাকটিসটা করাটা হচ্ছে আননেসেসারি, ইললজিক্যাল। ঠিক আছে, তার বিলিফটা এরকম থাকে। আচ্ছা, আর আনইনটেনশনাল যে সে কি করে, সে হচ্ছে কেয়ারলেস অ্যাবাউট এথিক্যাল ফ্যাক্টরস, মানে সে ওটা নিয়ে চিন্তাই করে না। মানে সে হচ্ছে মানে খুব বেশি ফোকাসিং, মানে ইন্টেনশনালটা কি হলো, ইন্টেনশনালটা হলো যে সে জানে এটার কনসিকুয়েন্সেস কি হতে পারে, বাট সে ওটা দিয়ে এত বেশি মানে কেয়ার করে না। হ্যাঁ, কিন্তু আনইনটেনশনাল যে সে হচ্ছে বোঝেই না যে এটার কনসিকুয়েন্সেস খারাপ হতে পারে, মানে সে ওটা নিয়ে চিন্তাই করে না যে হচ্ছে আমি যে ডিসিশনটা নিচ্ছি সেটা অ্যামোরাল হতে পারে। আচ্ছা, এই ছিল হচ্ছে লাস্ট ক্লাসের পড়া। আজকে হুইসেল ব্লোয়ার স্টার্ট করলাম। হুইসেল ব্লোয়ারটা কি? তাহলে হলো is a person, often an employee, who reveals information about activity within a private or public organization that is deemed illegal, immoral, illicit, unsafe or fraudulent. Deemed মানে যেটা আপনার ধরে নেওয়া হয়, কনসিডার করা হয় ইলিগাল। আচ্ছা, সো হুইসেল ব্লোয়ার হচ্ছে এমন একজন পারসন বা এমন একজন এমপ্লয়ি বলতে পারে যে কি করে, যে ইনফরমেশন রিভিল করে দেয়, ইনফরমেশন লিক করে দেয় হচ্ছে যার জানা দরকার, মানে অথরাইজড পারসনকে। আচ্ছা, এখন ইলিসিট মানে হচ্ছে অনৈতিক। আচ্ছা, দেখেন হুইসেল ব্লোয়িং, তাহলে হুইসেল ব্লোয়িং কি হলো, যে কাজটা সে করছে, তাই না? না, পার্সনটা হচ্ছে ব্লোয়িং, পার্সনটা হচ্ছে ব্লোয়ার, এই যে ব্লো করে দিল এই ব্যাপারটা হচ্ছে ব্লোয়িং।
কাজগুলো আমাদের কোম্পানিতে হচ্ছে বা অ্যাবিউজ হতে পারে, হ্যাঁ অনেক ধরনের অ্যাবিউজেস হতে পারে, সেই কাজগুলোকে আমরা প্রকাশ করে দিচ্ছে যে তাকে বলছি হুইসেল ব্লোয়ার। আচ্ছা, এখন এই অ্যাবিউজেস কি টাইপের, মানে এক্সাম্পল কি হতে পারে? এখন আপনার হচ্ছে আপনার বসের সাথে আপনার প্রবলেম, কোন একটা পার্সোনাল প্রবলেম হতে পারে বা আপনার ভালো লাগছে না, এখন আপনি তার এগেইনস্টে হুইসেল ব্লো করলেন, তাহলে তো হলো না ব্যাপারটা, তাই না? সেটার এগেইনস্টেও তো লজিক থাকতে হবে, রাইট? সো এক্সাম্পল হতে পারে অবশ্যই ভায়োলেশনস অফ দ্য ল, ডিসিপশন টু দ্য পাবলিক অর গভর্নমেন্ট। ডিসিপশন মানে হচ্ছে প্রতারণা, ঠিক আছে? আচ্ছা, অ্যাবিউজ অফ দ্য পাওয়ার, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হতে পারে, এটা খুবই কমন, রাইট? Sexual harassment is very common in our country, in our society, but whistleblower এর সংখ্যা নাই, ঠিক আছে না? আচ্ছা, আর ডিসক্রিমিনেশনটাও খুবই কম। ম্যাম হবে কিভাবে? পরে যে পার্সোনাল করে এটাতেও আসবো আমরা। ম্যাম হুইসেল ব্লোয়ার তো তাহলে মানে সে অধিকারও হইতে পারে, আনঅধিকারও হইতে পারে। এরকম জানি মিথ্যাচার তো করতে পারে। আমার বস ভালো কাজই করতেছে, বাট আমি সবাইকে প্রকাশ করতেছি না, সে মানে খারাপ কাজ করতেছে। না, হুইসেল ব্লোয়ার আপনার তখনই আপনি হুইসেল ব্লো করবেন যখন আপনার কাছে এনাফ এভিডেন্স থাকবে। আপনি যেটা বলছেন, হ্যাঁ আপনি কি করছেন, আপনার কাছে মনে হচ্ছে যে আপনার অফিসে একটা ইলিগাল কিছু হচ্ছে, তাই না? যেটা কিনা ইন নিয়ার ফিউচার এটা হচ্ছে অনেক মানুষের হার্ম করতে পারে, রাইট? এই জন্যই তো আপনি এটা হুইসেলটা ব্লো করবেন। কিন্তু এটা যে আপনার কাছে মনে হলো, এখন শুধু মনে হওয়ার বেসিসে তো আমি এই কাজটা মানে একটা অ্যাকশনে চলে যেতে পারি না। এটার এগেইনস্টে আমার এনাফ এভিডেন্স লাগবে, এটার এগেইনস্টে আপনার হচ্ছে কিছু সাক্ষীও থাকতে পারে। এটা ডিপেন্ড করছে আপনার ওই এনভায়রনমেন্টটা, ওই সিচুয়েশনটার উপরে। আচ্ছা, এখন দেখেন ডিসক্রিমিনেশনটাও খুবই কমন। এরকম হয় যে একটা ডিপার্টমেন্টে 4 জন এমপ্লয়ি মিলে একজনকে ডিসক্রিমিনেট করছে, হয় না? হয় কি? আচ্ছা, দেখেন আনফরচুনেট রিয়ালিটি যেটা বললেন আপনারা, যে কিনা হুইসেল ব্লো করছে তার অ্যাকচুয়ালি কি হবে? তার জব চলে যেতে পারে, রাইট? আপনি আপনার বসের এগেইনস্টে কথা বলবেন, আপনার সুপিরিয়রের এগেইনস্টে কথা বলবেন, আপনার জব থাকবে? থাকবে না, চলে যেতেই পারে। আচ্ছা, নেক্সট টাইম আপনি কোথাও জব যে পাবেন এটারও নিশ্চয়তা অনেকখানি কমে যাওয়ার পসিবিলিটিস থাকে। আচ্ছা, ইভেন আপনার যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এখানে কিছু ফ্রেন্ডস কলিগ থাকতে পারে, তাদের সাথে আপনার রিলেশনশিপ কাট অফ হয়ে যেতে পারে। ইভেন হচ্ছে এমন সিচুয়েশনও অ্যারাইজ হয় সামটাইমস যে আপনার ফ্যামিলি মেম্বারসদের সাথেও আপনার রিলেশনশিপ আপনার ব্রেক হয়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি কেন তারপরেও এটা করবেন? যারা হুইসেল ব্লোয়ার তারা কেন তারপরেও এটা করবে? এই যে একটু আগেই বললাম যে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা অনেক বেশি, মানে আমাদের সোসাইটিতে এই প্রবলেমটা খুব বেশি, বাট এটার মানে অ্যাকচুয়ালি কেউ এটার এগেইনস্টে কথা বলে না। কেন বলে না? কারণ they don't know why they should do it. যে কিনা হুইসেল ব্লো করবে সে জানেই না যে কেন তার হুইসেলটা ব্লো করতে হবে, ঠিক আছে? যদি জানতাম তাহলে হয়তো বা করতাম। এখন কেন করব? যে করে সে, তাকে যদি আপনি কোয়েশ্চেন করেন, they will answer you that it was right, so I choose the right thing to do, morally speaking, right? আচ্ছা, মাঝে মাঝে কি সেলফ স্যাক্রিফাইস খুবই ইম্পর্টেন্ট, বা এটা দরকার আপনি যদি আপনার এনভায়রনমেন্টের আদার্স পিপলদেরকে প্রোটেক্ট করতে চান সেক্ষেত্রে। আচ্ছা, আর কি করতে হবে? আপনার প্রফেশনাল কোর্স রিকোয়ার্স ইট। আপনি যখন কোন একটা অর্গানাইজেশনে আপনি যখন হচ্ছে এমপ্লয়ি হিসেবে ঢোকেন, তখন কিন্তু আপনার কিছু পলিসিতে আপনি সাইন করে ঢোকেন, রাইট?
একটা সিগনেচার করে তো আপনি, হ্যাঁ, তো সেখানে কি থাকে, আপনি কোম্পানির বেনিফিটের কথা চিন্তা করবেন, রাইট? সো আলটিমেটলি কোনো একটা রং ডুইং যখন হয় তখন ইন দ্য লং রান কোম্পানির কিন্তু প্রফিট হয় না। ইনিশিয়ালি আপনার কাছে প্রফিটেবল মনে হলেও আপনার নিয়ার ফিউচার কিন্তু কোম্পানির লসই হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন কিছু গাইডলাইন আছে। অবশ্যই হুইসেল ব্লোয়ার সবসময় রাইট ডিসিশন নিবে না, রং ডিসিশন হতে পারে। সো হুইসেল ব্লো করার আগে এই 5টা গাইডলাইন, টি জর্জের থেকে এই গাইডলাইনগুলো এসেছেন, উনি এই গাইডলাইনগুলো দিয়েছেন। এই 5টা জিনিস মাথায় রেখে আপনাদের ডিসিশনটা নিতে হবে। এজন্য হুইসেল করবে কিনা এর জন্য। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল দেখেন কি হচ্ছে, the organization will do serious and considerable harm to the society or to the government. হ্যাঁ, আচ্ছা, অবশ্যই এটা একটা রিজন তো থাকবে, রাইট? তাছাড়া তো আপনি হুইসেল ব্লো করার চিন্তা করবেন না, মানে আপনার কাছে মনেই হবে না যে এটা একটা প্রবলেম। আচ্ছা, এরপরে you have identified the threat of harm, reported it to your immediate superior, the superior will do nothing effective, ঠিক আছে? সো এটা ফার্স্টে আপনার করতে হবে, আপনার ইমিডিয়েট যে সুপিরিয়র আছে তাকে আপনার জানাতে হবে যে পটেনশিয়াল থ্রেটটা আসলে কি। দেন আপনার সুপিরিয়র নিশ্চয়ই কিছু করেনি, এজন্যই আপনি আবার ফার্দার চিন্তা করবেন, রাইট? আচ্ছা, you have exhaust other internal procedures within the organization, or at least much as the impending danger makes reasonable. That means আপনি অর্গানাইজেশনের মধ্যে যত রকমের প্রসিডিউর মেইনটেইন করে এটাকে সলভ করা যায় সেগুলো অলরেডি ট্রাই করে ফেলেছেন, কিন্তু তাতেও কাজ হচ্ছে না, ঠিক আছে? ইম্পেন্ডিং মানে হচ্ছে আপনার আসন্ন যে ডেঞ্জারটা সেটাকে বোঝানো হচ্ছে, হ্যাঁ? আচ্ছা, এরপরে you have evidence that would convince a reasonable impartial observer that your view of the threat is correct. Obviously আপনার enough evidence থাকতে হবে, আপনি যে হায়ার অথরিটির কাছে যাবেন তাকে তো আপনার এভিডেন্সের সাথে কথা বলতে হবে, রাইট? আচ্ছা, you have good reason to believe that revealing the threat will probably prevent the harm at reasonable cost. আপনি শিওর বা আপনার কাছে এনাফ লজিক আছে যে আপনি এই যে এই মানে তথ্যটা প্রকাশ করবেন, সেটা প্রকাশ করলে এর যে থ্রেটগুলো আছে, যে হার্মগুলো হওয়ার পসিবিলিটি আছে সেটা কমে আসবে। এটার পিছনেও আপনার এনাফ লজিক থাকতে হবে, না হলে কি হবে, আপনি যদি এই কাজটা করে ফেলেন, এই 5টা জিনিস মানে এনশিওর না করেই, তাহলে কি হবে দেখেন, সবথেকে বড় যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে রিগ্রেট হবে, ঠিক আছে? রিগ্রেট করতে হবে, যেটা আপনি কি করলেন, আপনি এই কাজটা কিন্তু আপনার মোরালিটি থেকে করলেন, রাইট? সো যাদের এথিক্যাল গ্রাউন্ড স্ট্রং তাদের কিন্তু রিয়েলাইজেশনের যে ইম্প্যাক্টটা সেটাও অনেক স্ট্রং, তাই না? যখন রিয়েলাইজেশন হয় তখন কিন্তু এটার ইফেক্টটা অনেক বেশি হিট করে না। সো অবশ্যই এই 5টা জিনিস মাথায় রাখতে হবে। এখন আমার এরকম ইন্টেনশন হলে হবে না যে আমাকে হুইসেল ব্লোয়ার হতে হবে, হুইসেল ব্লো করার আগে অবশ্যই আমার নিজের কথাটাও চিন্তা করতে হবে, ঠিক আছে? যদি দম না হতে চায়, দম এলিমেন্ট হুইসেল ব্লো করা যায়। এখান থেকে কোশ্চেন কেমন এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। এখানে একটা সুন্দর সিনারিও দেয়া আছে, সেটা চ্যালেঞ্জ বলা আছে, সেটা সলিউশন আপনারা লিখবেন, ঠিক আছে? এই ধরনের আছে, কেসেস আসতে পারে, হুইসেল ব্লোয়ার, হোয়াট ইজ হুইসেল ব্লোয়ার, হুইসেল ব্লোয়ারের যে গাইডলাইনগুলো এগুলো আসতে পারে, যে হোয়াট আর দ্য গাইডলাইনস ফর হুইসেল ব্লোয়িং,
এরকম কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, এখানে একটা সিনারি দেয়া আছে যেটা আপনারা পড়ে একটু চিন্তা করেন যে এটার সলিউশনটা কিভাবে করা যায়। আচ্ছা, সলিউশন কিভাবে করব সেটার হেল্প নিতে হলে আপনাদেরকে লাস্ট ক্লাসে যে জিনিসগুলো পড়ানো হয়েছে প্রত্যেকটার একটা করে সিনারিও এবং সলিউশন দেয়া আছে, সেখান থেকে একটা সলিউশন পিক করে দেখতে পারেন, সেভাবে সলিউশনটা এটার দিতে হবে। আমার তো নিকাবের মধ্যে সলিউশন দেয়া নাই। আপনার মতো করে লিখেন, জাস্ট এক লাইন দুই লাইন লিখলেই হবে যে আপনি এই সিচুয়েশনে থাকলে আপনি কিভাবে ব্যাপারটাকে সলভ করতেন। লিসেন তো ব্লো করতে হবে, রাইট? এটা তো বোঝাই যাচ্ছে। লিসেনটা ব্লো করব কিভাবে, এখানে গাইডলাইন গুলো দেয়া আছে, সো আপনি কিন্তু ওভাবে একটু লিখতে পারেন। আমাদের এথিক্সে মানে পুরো কোর্সটাই হচ্ছে থিওরি, ঠিক আছে? সো এখানে আমরা হচ্ছে 1.5 ঘন্টাই লেকচার দিব না, কারণ 1.5 ঘন্টা যদি আমি আপনাদেরকে বলতে থাকি you guys will be মানে ঘুমাবো, ঠিক আছে? আপনারা ঘুমাবেন, আমিও ঘুমাবো। ইটস বেটার যে আপনারা একটু কেস গুলো সলভ করেন, ঠিক আছে? তাহলে হবে কি আপনাদের পরীক্ষার আগে খুব বেশি পড়তে হবে না, ইনশাআল্লাহ। এখানে তিনটা জিনিস আছে, জাস্টিস, কনসিকুয়েন্সেস আর হচ্ছে ইমোরাল ম্যানেজমেন্ট। লোকটা যেটা করতেছে সেটা ইমোরাল ম্যানেজমেন্ট আন্ডারে পড়ে, আর কনসিকুয়েন্সেস হচ্ছে তুমি যেটা কাজটা করতে সেটার আউটপুটটা কি, আর এটার বিপরীতে জাস্টিস সঠিক নিয়মটা কি করা উচিত। তুমি হাই প্রোফাইল প্রজেক্টে স্ট্যান্ডার্ড মেডিকেল ইউজ করতে পারো, তো এই কনসিকুয়েন্সেস এভাবে স্ট্যান্ডার্ড আছে। এভাবে লিখে কিন্তু হুইসেল ব্লোয়ারকে যখন আপনি এখানে এমফাসাইজ করছেন তখন কিন্তু আপনার গাইডলাইন ফলো করে লিখতে হবে, ঠিক আছে? যে আপনি ফার্স্টে কি করলেন, ফার্স্টে আপনি দেখলেন যে এই যে সাবস্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল এখানে ইউজ করা হচ্ছে, তার মানে এটা একটা থ্রেট। সো আপনি থ্রেটটা ফার্স্টে আইডেন্টিফাই করে ফেললেন। আচ্ছা, আইডেন্টিফাই করার পরে এরপরে সেকেন্ড স্টেপে কি বলা হয়েছে গাইডলাইনে, আপনি আপনার এমপ্লয়ারকে জানিয়েছেন, বাট তারা কি করছে না, কোনো অ্যাকশন নিচ্ছে না, রাইট? এরপরে কি করবেন? এরপরে আপনার যে এই সিনারিওটার উপরে আপনার বের করতে হবে আপনার রিজনস গুলো, যে কেন আপনি এটা প্রকাশ করতে চান, ঠিক আছে? বেসড অন অনলি দিস সিনারিও। এখান থেকে আপনার কি মনে হচ্ছে যেটা আপনি বললেন যে এটার কনসিকুয়েন্স কি হতে পারে, সো সেগুলো আপনি আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করে দেন আপনি হচ্ছে হায়ার অথরিটিকে ইনফর্ম করবেন। সো এটা লিখে বুঝলে হবে না, ওই খাতা কলম দিয়ে না। আচ্ছা, আর একটা ছোট্ট এখানে টপিক আছে, আজকে শেষ করে দিলাম। আপনাদের এটা শেষ হোক, আজকে একটা ছোট্ট আরেকটা টপিক আছে, এটা শেষ হলে আমাদের চ্যাপ্টার 1 শেষ হয়ে যাবে। মিড টার্মের আগে আমরা ইনশাআল্লাহ 4টা চ্যাপ্টার করব। আমারটা আমার ফেরত দে। আচ্ছা, এটা কি করতেছে? দুনিয়ায় লাভ নাই, আখিরাতে লাভ আছে।
দেখেন আচ্ছা রেসপন্সিবিলিটি অলরেডি কি, এটা নিয়ে আসলে পড়ার কিছু নাই, আমরা সবাই জানি আমাদের রেসপন্সিবিলিটি কি। তো এথিক্স হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল হতে পারে, সোসাইটাল হতে পারে, আর কি হতে পারে, অর্গানাইজেশনাল হতে পারে, অর অকুপেশনাল হতে পারে, রাইট? এক একটা সেক্টরে এথিক্স কিন্তু ডিফারেন্ট, রাইট? এখন অবশ্যই কি করতে হবে, আপনি এই যে এথিক্স, মোরালস এন্ড ভ্যালুস, আপনি এতক্ষণ আমরা হুইসেল ব্লোয়ার নিয়ে পড়লাম, এখন আপনি যে হুইসেলটা ব্লো করবেন বা ধরেন আপনার রেসপন্সিবিলিটি ফুলফিল করবেন একজন এথিক্যাল আপনার এথিক্যাল পারসন হিসেবে, রাইট? কিন্তু অবশ্যই কি করতে হবে, আপনি আপনার রেসপন্সিবিলিটি কি, আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে এই যে এথিক্যাল যে অ্যাপ্লিকেশনগুলো, আপনার মোরাল এথিক্স গুলো যে অ্যাপ্লাই করবেন, এটা আপনার কমিউনিটির বেনিফিটের জন্যই যেন শুধুমাত্র হয়। বুঝতে পেরেছি? আপনার মেইন কনসার্ন থাকবে আপনার এথিক্যাল অ্যাপ্লিকেশন গুলো আপনার কমিউনিটির বেনিফিটস এর জন্য। বুঝতে পারছি? আচ্ছা, কমন এক্সাম্পল হতে পারে কি? কমন এক্সাম্পল হতে পারে যে একজন অ্যাজ এন এমপ্লয়ার আপনি আপনার এমপ্লয়িদের জন্য একটা সেফ এনভায়রনমেন্ট দিবেন, রাইট? একটা মিনিমাম হায়ার ওয়েজ দিবেন এবং তাদেরকে এনশিওর করবেন তাদের সেফটি এবং তাদেরকে ওয়ার্কিং এনভায়রনমেন্টে তাদের রেসপেক্ট দিতে হবে, রাইট? এগুলো হচ্ছে আপনার কমন রেসপন্সিবিলিটি। আচ্ছা, লাস্ট টপিক আজকে প্রিকশনারি প্রিন্সিপাল। প্রিকশনারি প্রিন্সিপালটা কি? When an activity raises threats of harm to human health or the environment, precautionary measures should be taken even if some cause and effect relationships are not fully established scientifically. তার মানে প্রিকশনারি প্রিন্সিপালটা কখন আমরা হচ্ছে মেজার করব, যখন এমন কোনো সিচুয়েশন অ্যারাইজ হবে যেটা কিনা আমার এনভায়রনমেন্ট এবং আপনার পিপল মানুষের হেলথের উপরে হার্ম আসতে পারে। যেমন কোভিডের যে ভ্যাকসিন, যেটা আপনার প্রথম দিকে কি ছিল, প্রথম দিকে যে ভ্যাকসিনগুলো আমরা দিয়েছিলাম সেটা দেওয়ার ফলে আপনার অনেক সাইড ইফেক্ট হতো না, জ্বর আসতো, হ্যাঁ অনেক ধরনের সাইড ইফেক্ট ছিল, বাট এটা তার মানে কি, তার মানে এটা সায়েন্টিফিক্যালি একদম সাউন্ড ছিল না তখনও, স্টিল এটা ছেড়ে দেওয়া হয়েছে, তাই না? বাজারে কেন ছাড়া হয়েছে? কারণ এটা না ছাড়লে যেই আউটকামটা, যে ক্ষতির রেশিওটা সেটা অনেক বেশি, মানুষ মরে যাচ্ছিল, রাইট? সো সেটাকে সেভ করার জন্য এখানে কিছু ল্যাকিং থাকার পরেও মেডিসিনটা আপনার বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। তো প্রিকশনারি প্রিন্সিপালটা হচ্ছে সেটা, প্রিকশন নেয়া। বুঝতে পারছি? তো প্রিকশন মেজার করব কখন, যখন এরকম কোনো থ্রেট অ্যারাইজ হবে, যখন এরকম কোনো সিচুয়েশন অ্যারাইজ হবে যেটা কিনা পাবলিকের হেলথের জন্য থ্রেট। বোমা মারবো, বুঝতে পারছেন? হ্যাঁ, বোমা মারা এরকম একটা থ্রেট। আগের কথাটা কি বলছি, এমন আচ্ছা ডিসিশন বলেন। আপনি যেটা বললেন আর কি, হচ্ছে এই ডিসিশনটা না নিলে হইতেছে যে আমার ক্ষতির পরিমাণ বাড়তেছে, বাট নিলে ক্ষতি আছে কিন্তু কিছুটা কিন্তু কমবে, কিছুটা কমবে। এই পুরো প্রসেসটা হচ্ছে প্রিকশনারি। পুরো প্রসেসটা হচ্ছে প্রিকশনারি প্রিন্সিপাল। ঠিক আছে? এখন আপনি ধরেন এই যে ডেঙ্গুর কি কোনো ভ্যাকসিন আছে? ডেঙ্গুর কোনো ভ্যাকসিন নেই, রাইট? কারণ এটার ক্ষতির পরিমাণটা এরকম না যে এটার এগেইনস্টে ভ্যাকসিন রিলিজ করতে হবে, এজন্য করে না, এজন্য কোনো প্রিকশনারি প্রিন্সিপাল এখানে তোমার নেওয়া হয় না। বুঝতে পারছি? এরকম আর কি বিষয়টা। এখানে হচ্ছে প্রিকশনারি যখন প্রিন্সিপাল মেজার করা হয় প্রিকশনস, তখন কিছু কম্পোনেন্ট আমার দেখে মেজার করতে হবে। সেই কম্পোনেন্টগুলো এখানে দেয়া আছে। কম্পোনেন্টগুলো কি? আপনার ফার্স্টে
হেলথ ইন্ডিকেটর মানে হচ্ছে গোলটাকে সেট করতে হবে যে আপনার গোলটা আসলে কি। আপনার গোলটা কি হচ্ছে মানুষের জ্বর না আসা না আনানো এটা গোল, নাকি হচ্ছে মানুষের জীবন বাঁচানোটা গোল? জীবন বাঁচানোটা গোল, তাই না? জীবন বাঁচানোর জন্য যদি এটার সাইড ইফেক্ট হিসেবে জ্বর আসে দেন ইটস ফাইন, ওটাকে আপনার ইয়ে করতে হবে, ইগনোর করতে হবে। আচ্ছা, taking preventive action in the face of uncertainty, আনসার্টেনিটি থাকতে পারে। সো আনসার্টেনিটি হলে কি অ্যাকশন নেবেন সেটাও চিন্তা করতে হবে। এখন ভ্যাকসিন ধরেন যখন আপনি মার্কেটে ছাড়লেন, আপনি অবশ্যই আপনার টেস্ট করছেন নিশ্চয়ই, কোনো একটা আপনার হচ্ছে নেয়ার বায়োলজিক্যাল, আমাদের সাথে বায়োলজিক্যালি হচ্ছে রিলেটেড এরকম কোনো একটা আপনি পশু পাখির উপরে ইমপ্লিমেন্ট করেই হচ্ছে ছেড়েছেন। স্টিল কি হতে পারে, নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলতে পারে, ইউ নেভার নো। সো আনসার্টেনিটি হলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেটাও আপনার চিন্তা করতে হবে। আচ্ছা দেখেন, শিফটিং দ্য বার্ডেন অফ রেসপন্সিবিলিটি টু দ্য প্রপোনেন্টস of an activity, that means who benefits, যারা কিনা বেনিফিটেড হচ্ছে তাদের উপরে এই রেসপন্সিবিলিটিটা দিয়ে দিতে হবে যে আপনি এই অ্যাকশনটা নেবেন কিনা। আচ্ছা, তারপরে আপনার অবশ্যই কি করতে হবে, এটা কি জরুরি কিনা, ইজ ইট নেসেসারি, এটাও ফাইন্ড আউট করতে হবে যে এটা কি আসলে আপনার মেজার করা জরুরি কিনা। এবং ট্রান্সপারেন্সি অফ ইনফরমেশন এন্ড এনভায়রনমেন্টাল জাস্টিস, আপনার ইনফরমেশনে ট্রান্সপারেন্সি থাকতে হবে। এখন মেডিসিনে যে সাইড ইফেক্ট থাকে এগুলো কি বলে দেওয়া হয় না? অনেক মেডিসিনে তো সাইড ইফেক্ট থাকে, সেটা তো আপনাকে শুরুতেই বলে দেওয়া হয় যে এটা সাইড ইফেক্ট এরকম থাকতে পারে। সো এই ট্রান্সপারেন্সিটা থাকতে হবে। ওকে, সো প্রিকশনারি প্রিন্সিপাল অ্যাকচুয়ালি আপনার মানে হেলথ সেক্টরের উপর বিবেচনা করেই প্রিকশনস নেওয়া মোস্ট অফ দ্য কেসেস। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।